মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল, আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার। মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসি ইমোজি পাঠিয়ে লিখল, মার্ডার করতে হলে আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলে বকা খেতে হবে। 3 বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে? বয়ফ্রেন্ড। কার? আমার। রাগাবি না আমার। ছেলেটা কে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড। কার? মায়ের বিয়ে শুক্রবার, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিস কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখতেছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলো, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। আহা, সব কিছু নিয়ে পালাইয়া যাব। মানে কোথায় পালাবি? মেঘ ফিসফিস করে বলল, আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য। যার যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠায় বিয়ে শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবু মানুষের গিফটে আশায় বসে থাকবেন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজা আলাদা। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করল, জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি? বলছিলাম না, থাক। কি হয়েছে, বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় করে ভীতু কণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে, না করে দিব। না করতে হবে না, যাস, সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা, মানে বন্যা, আমি, মিম আর পাখি। তানবীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকে দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? আচ্ছা। যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবার মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে। মেঘ তানবীরকে যেতে বলছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানবীরকে বলেছে, কিন্তু তানবীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানবীরের কাছে কেমন যেন লাগে। পাখির বিয়েতে তানবীর যায়নি। মেঘ, মিম আর বন্যার বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাদের বাসায় গিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ার এতদিন পর 3 ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছে। 3 ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কি না। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করছে। গল্প কিছুই না, ওনারা কথা বলছে, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানবীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানবীর নিচে আসে। অনেক দিন পর ভাইয়াদের পেয়ে আলী আহমেদ খান খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানবীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতে। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনে কিছুই করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলিয়েও নিজে কোম্পানি দাঁড় করে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাসে রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজই করতে হয়নি। আবির অলরেডি সব কিছু গুছিয়ে রেখে গেছে। এমনকি ওখান থেকেও প্রতিনিয়ত এখানের খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিচ্ছ? আবিরের
কথা এখন নামমাত্র পড়াশোনা করছো, হুট করে রাজনীতির ভূত চাপছে মাথায়, এখন আবার বলছো রাজনীতি করবা না। তুমি আসলে কি চাও? কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ে বাবা তোমার কাছে মেয়ে দিবে? তানভীর মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই আমার, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলেন, যদি কিছু করতে না পারো কাল থেকে আমাদের অফিসে যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে সেটাই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু, বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির তানভীর কারোই নেই। মেঘ কপট রাগী স্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নিবে। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে। তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের উপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে মেঘ। বন্যা ইচ্ছে অনিচ্ছে সবটাই মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে বিয়ে দিবে না, তাহলে আর কোনো দিনে ওনাকে রাজি করানো সম্ভব না। তাই আগে থেকে ভাইয়াকে প্রস্তুতি করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরি করবে, ভাইয়াকে কেউ কিছু বলবা না, ভাইয়া ব্যবসা করবে না, চাকরি করবে। তানভীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে। মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলে অভিমানী মেঘের বুক খুঁড়ে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে নিয়ে ওরা তোমার থেকে বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়া দাঁড়িয়েছে তার থেকে কয়েক হাজার বেশি গুণ তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো? আলী আহমেদ খান কোমল কণ্ঠে বলল, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তোর শান্তি লাগে না? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বলল, তোমার তো চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে, ওর ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হবে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকে আমাদের সন্তান, কেউ কারো থেকে বেশি আদরের না, সবাই সমান। বাগবিতণ্ডা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমেদ খান তানভীরকে রুমে চলে যেতে বলছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে এসে ঘুমাচ্ছে দেখে চলে গেছে। আবিরকে জানিয়ে দিয়েছে। রাত 1:30 নাগাদ মেঘের ফোনে ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো, মেঘ, এই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নায় শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, আবির ভাই। একটু থেমে আবারও শুধালো, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আবির কিছু না বলেই কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতিতে আলোতে আবিরের রক্তাভা চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচে ভিজে আছে এখন, লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাইয়াছিলেন? বাজে স্বপ্ন দেখেছেন? ভয় পাইছেন? আবির ভুরু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, আর একটু হলেই আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখ মুখে রাশভারী কণ্ঠে জবাব দিল, পৃথিবী সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড ঠিক কতটা দুর্বল।
তার কিছু হলে আমি সত্যি মরে যাব। আবিরের নিগুড় আখি যুগলে অসহায়ত্বের ছাপ। মেঘ অভিনিবিষ্টের ন্যায় আবিরের জল সিগ্ধ নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ে রক্তপ্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। অনবরত তিরতির করে ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালে পাশ বেয়ে গড়িয়ে পড়ছে। আবিরের শীতল দু চোখ মেঘের অভিমুখে। মেঘ আগমনের কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল, কী স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির। তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলা উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না। মেঘের ঠোঁট উল্টো চোখে গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণে বলে উঠল, আচ্ছা শোন। জি, তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনও শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কী সমস্যা বলিসনি তো আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানবীরকে বলে রাখবো কাল সকালে মামনিকে নিয়ে ডাক্তারের। এর মধ্যেই মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোন ডাক্তার দেখাবো বলুন? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথা আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিরুত্তর অনুভূতিরা বক্ষস্পন্দ বাড়তে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সে মুখমণ্ডলে। মেঘ আহ্লাদি কণ্ঠে আবারও শুধালো, বলুন না কোন ডাক্তার দেখাবো? আবির ভুরু কুচকে গুরুভাব কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানে দমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমি আছি। এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার? সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ শুরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরে দেখাবো। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টিমো করছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে। ঘুমে মেঘ চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজও খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবেতে তার আদরমাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছাকে পাত্তা দিচ্ছে না। আবিরের কথা মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে আছে। সময়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করল, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় করে তাকিয়ে জবাব দিল, কই না তো। আবির মলিন হেসে বলল, জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না। ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে? কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আঁতকে উঠে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিকবিদিক। হৃৎপিণ্ড পিট পিট শব্দে বেরিয়ে চলছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল, কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভাব কণ্ঠে জানালো, সেটা আমি বুঝব। এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে হালকা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুদ্যম কণ্ঠের জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলেছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠে ভারী করে বলল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলা বলল, চোখ বন্ধ, আর একবার চোখ খুলে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমের ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উঠছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির। মেঘের ফর্সা কপোলাতে নিকষ
আলো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠছে, শরীর ছিল অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবিরের ফোনে অপর পাশ থেকে গভীর মনোযোগে দিয়ে তার প্রিয়সীকে দেখতে ব্যস্ত। মেঘের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতিতে আলোতে মেঘের রুম ঝলমল করছে। চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যে ভুরু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করল, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্রদাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলে মেঘ। ঘুম ঘুম চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারো অভাব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট থেকে তাকালো সেই দিকে। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিহরে উঠল। বালিশে হাত রেখে তার উপরে মাথা রেখে আবি নিগড় দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরে উস্কো খুস্কো চুল, গাল ভর্তি সাপদাড়ি আর নেশক্ত দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুষুপ্ত আদলে মহেলে ডুবে গেছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং স্পরো। আবিরে ভাঙা ভাঙা কণ্ঠস্বর কানে বাজতে দুর্ভেদ্যের আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বর মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। চোখ খুলে রাখা বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাব? মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাপ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারা রাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কল কাটতে বলেছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটিনি। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় সকাল কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? যেতে ইচ্ছে করছে না। আবিরের নিরুদ্বেগ কণ্ঠে এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরুগম্ভীর, অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সেই আবিরের ভাইয়ের আকস্মিক পরিবর্তনে মেঘের মনে বিশাল প্রভাব ফেলেছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে উত্তর দিল, বহু সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অজান্তে মেঘ ঠোঁট জুড়ে ললিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দুগাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিসে যান। আর তোর ভাই? ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবিরের ভিতরে ভিতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না, ভাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাই, এর মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। উঁচু করে ফজরের নামাজ পড়ে ছাদিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবির আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হচ্ছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকম কলটা রিসিভ করেছে আবির। এখনও ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা তোয়ালে আবিরে ভেজা চুল, লোসম্বুকে আর নির্মেদ পেট দেখে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গেলে উষ্ণ শ্বাস ছেড়ে বলো, সরি, অসময় কল দিয়ে ফেলেছি। আবির মেকিস্বরে বলো, সরি বলতে কি আমার মান ইজ্জত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলো, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি এসে অন্য একটা তাওলে দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ধুর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং,
কি পরে যাব বুঝতে পারছিলাম না, আবার করেছি রাগ, তাই নিজের থেকেই কল দিতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি আপনি এমন ঢং করা কোথা থেকে শিখেছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ ভেঙচি কাটল। আবির মুচকি হেসে 2-3টে শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কোনটা পরব? মেঘ কয়েক সেকেন্ড একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10-15 মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে, ব্লেজারটার সঙ্গে শু জুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করল, কেমন লাগছে? মেঘ আপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলো, মার্শাল্লাহ। কিন্তু কিন্তু কি? আমি এখন কনিষ্ঠ আঙ্গুল কিভাবে কামড় দিব? ইন এ ড্রামা, স্বপ্নে। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখ দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিল। এদিকে সানগ্লাস চোখে দেখায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো, কালো সানগ্লাসটাই কেন এত সুখে যুবক। আবির ফোনের কাছে গিয়ে বলল, দৃষ্টিতে যেন সেই রাসপুতিন খুন হয়ে যায়। আমি প্রতিদিন এটা বলবেন না। মেঘ নিজের মাথা গাঁটটা মেরে মুখ চেপে ধরল। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলে হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন, কই আমাকে তো শোনালেন না। মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যান না কেন? যাব তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথা নেই, গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাম, বরং আজকে মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করি কল দিব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে, আজকে মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের আবিরের বাসা ফিরতে বলেছেন, কিন্তু আবির বলেছে আরও 2 মাসের মতো সময় লাগবে, কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছু বলেনি। এদিকে মেঘ বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিক, কিন্তু মেঘের আবিরের ওপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘের বাসায় যাওয়া মাথায় আসা লজ্জা আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানবীরের কল আসে। অসময় তানবীর কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথায় পরিচিত কাউকে নজরে পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতে না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দেইনি। কোথায় আছো বলো, আমি আসতেছি। আপনার আসতে হবে না। বলো। বন্যা জায়গার নাম বলতেই তানবীর বলল, আমি কাছেই আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানবীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানবীরের দিকে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না না, বুনু ঘুমাচ্ছে, তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বুনুকে নিয়ে আসতাম। আমি বাইরে আছি, এটা আপনাকে কে বলছে? বুনু কল দিয়েছিল, বলছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানবীর সবসময় মতো গভীর কণ্ঠে বলল, বুনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতে বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না, এই অবস্থায় বুনুকে রাগালে আমার নিশ্চয় বাসা থেকে বের করে দিবে। বন্যা কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্য ছুটছে। আজকে আকাশ অন্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানবীর বন্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাবে না? বন্যা রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকে আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যা দৃষ্টি লক্ষ্য করে তানবীর আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরা বড্ড তাড়া। গোধূলি লগ্নের সূর্যটা বরাবরের মতো রক্তিম,
তানভীর কয়েক মুহূর্ত আকাশের দিকে আচমকা ঘুরে দাঁড়িয়েছে বন্যার কাছাকাছি। স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোকরশ্মি বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল অম্বরে ভাজে ভাজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা আকস্মাৎ আর চোখে তাকাতে তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতে তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তা বিলিয়ে করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভুরু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিক মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসল। ফোন ভাইব্রেট হতে বন্যা ফোনে দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। আকস্মাৎ পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো। মায়াবী কণ্ঠে ডাকলো, তানভীর। তানভীর সঙ্গে সঙ্গে বন্যা ঘুরে দাঁড়ালো। বোরখা পরা এক মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বন্যা ভুরু নিক্ষেপহীন নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপাল কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা। চিনতে পেরেছ? আকস্মাৎ তানভীরের চলা শক্ত হয়ে গেছে। কপালে আরও কয়েক ফোঁটা ভাঁজ পড়ল। দু চোখ আগ্নেয়গিরি লাভার ন্যায় টকবক করছে। অক্ষিপটে ব্যথা অনুভব হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টি তানভীর আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতে পারছে না কে এই মেয়ে। সে ভাবছে পরিচিত বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়শার কণ্ঠে খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেক দিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখ মুখে তীব্র আক্রোশ। আয়শা আবার বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল? বন্যা এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রেগে গেছে। মনের ভিতর প্রশ্ন জাগে, কে এই মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগুচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়ে উচ্চস্বর বলে উঠল, তানভীর, আমি তোমাকে এখনও ভালোবাসি। তানভীর শুনেও যেন কথাটা শুনল না। রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না যে শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো। বুকের ভিতরটা আকস্মাৎ মোচড় দিয়ে উঠল। বুঝতে বাকি রইল না যে এই মেয়েটা তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিতেই অগ্নিকণ্ঠে চিৎকার করল, বন্যা, আসতে বলেছি তোমায়। বন্যা থতমত খেয়ে ছুটে গেল। চুপচাপ বসে পড়ল বাইকের পিছের সিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগে আকাশপানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তা আর হলো কই। দুজনের বুকের ভিতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলায় কাছাকাছি এসে বাইক থামালো। বন্যা মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরের। তবু মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমার বাসায় যেতে হবে। তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যা দু তিনটা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখলো তানভীর দোকানে কি কিনতেছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, তোমাকে ডাকছিলাম, তুমি শোনোনি? সরি। বন্যা আবারও হাঁটা শুরু করলো। তানভীর হঠাৎ কণ্ঠে বলল, এগুলো তোমার, আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আজ জোর গলায় কিছুই বলতে পারছে না। দ্রুত গতিতে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক যেই কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না।
বন্যা মলিন হেসে মনে মনে আওড়ালো, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যা থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলো। বন্যাও বাধ্য হয়ে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। মোসলেক মিয়ার দোকানের সামনে আসতে মোসলেক মিয়া বন্যাকে ডাকতে শুরু করলো। বন্যা নামতে বলায় তানভীর অনিচ্ছা সত্ত্বে বাইক থামালো। তানভীরের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানে বসে থাকবো। বন্যা কিছু না বলেই দোকানের দিকে এগিয়ে গেল। মোসলেক মিয়ার পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। ইমার্জেন্সি কাজে ওনাকে এই জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করে কাপড় চোপড় মোখলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোখলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করে দিয়েছেন। বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে করলে বন্যার ছোট ভাই রিত নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেয়। তানভীর বাইক থেকে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মোখলেস মিয়া নজর পড়ে তানভীরের দিকে। তানভীর তাকানো দেখে মোসলেম মিয়া বন্যাকে জিজ্ঞেস করে, পোলায় এমনে তাকায় কেন? ভাড়া দাও নাই? বন্যা কিছু বলার আগে মোখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে শুধালো, এই ছেলে, তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবু আমার বউয়ের দিকে এভাবে তাকাইয়া থাইকো না। তানভীরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমটো করছে, দু চোখে লাল হয়ে গেছে। বনা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা আমি কথা বলছি। বনা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়ব না। বনা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই জেদি হবে। এটা বন্যা ভুলে গেছিল এভাবে রাগ লাগছে। মোসলেক মিয়া দোকান থেকে ডাকলেন, সমস্যা কোনো? না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফট ব্যাগ নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মোখলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেল। এদিকে মেঘ আবিরের ওপর রাগ করে ফোন আর অন করেনি। আম্মু ফোন থেকে তানভীরকে কল দিয়েছে। সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পকোড়া বানাতে শুরু করলো। মিম আর আদি আগে থেকে রেডি হয়ে বসে আছে। আবির বাসায় সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথা জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বলল, সে যে রেসিপি শিখতে ব্যস্ত, ৮-১০ পদের পকোড়া বানানো শিখে ফেলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগী স্বরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়ে অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয় আটকে থাকলেও আবিরের কথা মিনিং মেঘ ঠিকই বুঝছে। তাড়াতাড়ি কাজ শেষ করে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানভীর বাসায় আসছে। চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্নাঘরে দেখে শান্ত কণ্ঠে বলল, বুনু 1 কাপ কফি করে দিবি? আনছি। মেঘ কফি আর পকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীর চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না, মেঘের ভয়ে বুক কাঁপছে। বন্যার সাথে ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বলো কি হয়েছে? বন্যা কোথায়? ওকে বাসার কাছে দিয়ে আসছি। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানভীর কফি কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়শার সঙ্গে দেখা হয়েছে। আয়শার নাম শুনে চমকে উঠে মেঘ প্রশস্ত আঁখি যুগল আর বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, থাপ্পড় দিয়েছ? না। মেঘ আসমত সোফায় ঘুষি শুরু করলো। পরপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপড়ে দিবে, তুমি থাপড়ে দিলে না কেন? তানভীর তড়িত বেগে উঠে মেঘের 2 হাতে শক্ত করে ধরে বলল, একটু ঠান্ডা হয়ে কথা বল তো শুনবি। তুমি থাপড়ে দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যা দেখেছে
বন্যার সাথে ছিল কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আমার সব শেষ। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকে জিজ্ঞেস করলো, বিড়বিড় করছিস কি? কিছু না, হাত ছাড়ো, রুমে যাব। ঘষাঘষি করবি না তো? ঘষাঘষি করে নিজের হাতে ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটা তো যদি না ভাঙতে পারি। বুঝছি তুমি কিছু পারবা না, আবির ভাইকে বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এমন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহু দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতেই বন্যা কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে, এত নির্বোধ কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝে ফোন বন্ধ করে বসে আছিস? কি শুনবো আর কি বোঝাবো? আপনি যে কাজ গিয়েছিলেন সেই কাজ শেষ, তবু আপনি বাসায় ফিরছেন না, এটাতে কি বুঝবো আমি?